নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে পড়ে শোনাব নিহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুলগন্ধে বন্যা এলো। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। উচ্ছ্বসিত জলতরঙ্গের মতোই যেন ঘরময় ছড়িয়ে গেল হাসিটা, আর ঠিক টানের মুখে হাতের বেহালা ছুঁইটাও যেন আকস্মিকভাবে মাঝপথে থেমে গেল পার্থ। কাফেদার মনিকর ডাইনিং হলে উপস্থিত নরনারী দলও সেই উচ্ছ্বসিত হাসির আকর্ষণে সেই দিকে বুঝি ক্ষণেকের জন্য তাকেই আবার যে যা সম্মুখস্থিত টেবিলের ওপরে রক্ষিত আহার্য পানীয় ও গল্প গুঞ্জনে মন দেয়। থামেনি শুধু ঘরের কোণে ডায়াসের উপরে যন্ত্রসঙ্গীতের ঐকতা, যেমন বাজছিল তেমনি বেজে চলে। কেবল থেমে গিয়েছিল পার্থর হাতের বেহালা সুর। পার্থ তখনও নিষ্পলক চেয়ে আছে ডাইনিং হলের দক্ষিণ কোণের টেবিলের চারপাশে যে দুটি তরুণীকে নিয়ে 4-5টি সুবেশধারী অভিজাত চেহারা যুবক আহার্যে ব্যস্ত, সেই দিকেই। সহসা যেন পিয়ানোবাদক রবার্টের চাপা সতর্কবাণীতে চমকে ওঠে পার্থ। হিস পার্থ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট হোয়াইল স্ট্যান্ডিং লাইক এ স্ট্যাচু? ক্যারি অন উইথ ইয়োর ভায়োলিন। লজ্জিত সপ্রতিভ পার্থ বন্ধু রবার্টের কথায় তাড়াতাড়ি আবার বেহালাটা কাঁধের উপরে থুতনি দিয়ে চেপে ধরে, তাদের গায়ে ছড়ির টান দিয়ে সুরে সুর মেলাবার চেষ্টা করে, কিন্তু ঠিক যেন সুর মেলাতে পারে না। নিজের অজ্ঞাতেই আবার পর মুহূর্তেই তৃষিত চোখের দৃষ্টি তার ঘুরে সেই ঘরের কোণে পতিত হয়। খুব বেশি দূরে নয়, মাত্র ডায়াস থেকে হাত 6 ব্যবধান। ডাইনিং হলের দুগ্ধধবল টিউবলাইটের প্রাচুর্যে স্পষ্ট দেখা যাচ্ছে সুরমা চিহ্নিত আঁখির তারায় কি এক স্বপ্নালসা দৃষ্টি যেন। স্বপ্নালসা সেই মৃগনয়নে মধ্যে মধ্যে এদিকে ওদিকে তাকাচ্ছে তরুণী। শঙ্খধবল হাতে চম্পক সতীশ শিথিল ভঙ্গির আঙ্গুলির সাহায্যে ধরা হয়েছে ছোট্ট একটি রক্তাভ সুরাবর্তী সদৃশ্য পেক গ্লাস। অন্যান্য সঙ্গীরাও সুরাপানে ব্যস্ত। টেবিলের ওপরে এখনো খানা পড়েনি, কেবল সুরার পাত্র। পার্থ, হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? ক্যারি অন উইথ ইউর ভায়োলিন। আবার রবার্ট ধমকে ওঠে পার্থপ্রতিমকে চাপা যুক্ত ভরা কণ্ঠে। পার্থ আবার সচকিতে বেহালা তারে ছড়ি টানেন। ক্যাফে দা মনিকো, কলকাতা শহরে একটি অভিজাত রুচিসম্পন্ন ধনী ও বিলাসী সম্প্রদায় অধিষ্ঠিত হোটেল, পান ও ভোজনশালা, তারই প্রশস্ত ডাইনিং হল। রাত বোধ করে 10:15 হবে। অভিজাত সম্প্রদায়ের সুবেশধারী নানা বয়সী নরনারীতে ডাইনিং হলটি গমগম করছে তখন। টুং টাং ছুরি কাটা চামচের মৃদুমন্দ আওয়াজ, সঙ্গীতের টুকরো টুকরো শব্দ বুঝি, আর সেই সঙ্গে যেন গুনগুনিয়ে চলেছে অনেক চাপাকণ্ঠের হাসি গল্পর গুঞ্জনটা। হোটেলে নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওদিকে একটানা কিছুক্ষণ অর্কেস্ট্রা বেজে বিরতি হয়েছে। পার্থ এবার নিশ্চিন্ত হয়েই যেন ডাইনিং হলের দক্ষিণ দিকে আবার দৃষ্টিপাত করল। 22-23 বছরে বেশি হবে না তরুণীটির বয়স। পরিধানে দামি ঈষৎ নীলাভ ও সূক্ষ্ম নাইলনের শাড়ি, গায়ে ঊর্ধ্বহাতা অনুরূপ একটি ব্লাউজ। ঘরে দুগ্ধধবল অত্যুজ্জ্বল টিউবালয় অতীব সেই সূক্ষ্ম ও পাতলা জামা ও শাড়ি ভেদ করে তরুণীর অপূর্ব দেহ সুষমাকে যেন প্রকটিত করে তুলেছে। গাত্রবর্ণ উজ্জ্বল সামান্য হলেও প্রসাধন সাহায্যে চক্ষু দৃষ্টিকে যেন ধাঁধিয়ে দেয়। মুখখানির যেন সত্যিই তুলনা হয় না। সুচারু ছোট অর্ধচন্দ্রের মতো কপালের দুপাশে মাথার শ্যাম্পু করা চুলের স্থানচ্যুত কয়েকগাছি এসে পড়েছে। টানা বঙ্কিম দুটি ভুরুর মধ্যস্থলে ছোট একটি কুঁকুমের টিপ। মদালসা বিহবল দুটি গভীর আঁখিপক্ষে অর্ধাবৃত্ত মৃগনয়ন। সুন্দর নাসা, লিপস্টিক রঞ্জিত রক্তাভ দুটি চিকন ওষ্ঠ সামান্য দ্বিধাবিভক্ত করে প্রকাশ পাচ্ছে সুগঠিত মুক্তা সদৃশ্য দন্তপংক্তি। শ্যাম্পু করা চুল ডোনেট করা। মধ্যে মধ্যে হস্তধৃত পেক গ্লাসটি ওষ্ঠ প্রান্তে ধরে চুমুক দিচ্ছে তরুণী। আবার অর্কেস্ট্রা শুরু হলো। পার্থ বেয়ালাটা তুলে নিল কাঁধের ওপরে। আরও আধ ঘন্টা পরে, রাত প্রায় 11:15। অর্কেস্ট্রা থেমে গিয়েছে। বাজিয়েরা সব ভিতরে কখন চলে গিয়েছে। বাড়ি ফিরবার জন্য সে রাত্রের মতো ডাইনিং হলের দরজাপথে এগুতে গিয়েও থমকে দাঁড়ালো পার্থ। মৃদু একটা সঙ্গীতের গুঞ্জন কানে যেতেই বকুল গন্ধে বন্যা এলো।
যারা আহার্য ও পানির লোভে এসে ভিড় করেছিল ডাইনিং হলে, সেই রাত্রে কেউ আর নেই, সবাই কখন চলে গিয়েছে। ভিতের দল সব টেবিল পরিষ্কার করছে, আর সেই কোণের টেবিলটার সামনে কেবল তখনও দুটি চেয়ারে বসে আছে সেই তরুণী ও দলের একজন মাত্র যুবক। টেবিলের ওপরে রক্ষিত তখনও তাদের কাঁচ পাত্র। দুজনাই যে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করেছে এবং সেই জন্যই তাদের দুজনার কারুরই যে উঠে চলে যাবার শক্তিটুকু পর্যন্তও নেই, বুঝতে কষ্ট হয় না পার্থ। হোটেলের গোয়ানিজ ম্যানেজার ডিসুজা এগিয়ে গিয়ে ওদের টেবিলের সামনে দাঁড়ালো। স্যার, হোটেল উইল বি ক্লোজ নাও। ডিসুজার কণ্ঠস্বরে তরুণী তার মোদির বিহ্বল দৃষ্টি তুলে তাকালো বারেকের জন্য তার দিকে। ডিসুজা আবার তার বক্তব্য বলে গেল। ও শিওর, উই মাস্ট রিটার্ন নাও মনীষ, গেট আপ, বলে রীতিমতো টলতে টলতে উঠে দাঁড়ালো তরুণী এবং এগুতে গিয়েই পড়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি ডিসুজার সাহায্যের জন্য হাত বাড়িয়ে বলে, কুড আই হেল্প ইউ? তরুণী আবার বিরল দৃষ্টিতে তাকালো। হেল্প? নো, নো নিড। সঙ্গের যুবক মনীষও ততক্ষণ নেশার ঘুম ভেঙে উঠে দাঁড়িয়েছে টলতে টলতে। সে বলে, হোয়ার অল দ্য ডেভিলস গান মিতা, টু দ্য হেভেন আর হেল? মৃদু হেসে মিতার জবাব দেয় মোদির কণ্ঠে। টলতে টলতেই দুজনের দরজার দিকে এগিয়ে আসে, খুব কাছাকাছি, একেবারে হাত দুয়েকের ব্যবধানে। তরুণীর দিকেই তাকিয়ে এতক্ষণ অপলক দৃষ্টিতে দাঁড়িয়েছিল পার্থ। এতক্ষণে পার্থ চিনতে পারে তরুণীকে। মিতা রায়, রূপালী পর্দার সর্বাপেক্ষা গ্ল্যামার গার্ল, জনচিত্ত বিমোহিনী অভিনেত্রী মিতা রায়। বর্তমানে 50,000 টাকা পারিশ্রমিকের কমে যে কোনো কন্ট্রাক্টই সই করছে না কোনো ছবিতে। বাহিরে যাবার প্রশস্ত কাচের দরজার বরাবর এসে মিতা রায় আবার টলে পড়ে যাচ্ছিল। এবার নিজের অজ্ঞাতেই পার্থ হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে। থ্যাঙ্কস। তীব্র অ্যালকোহলের কটুগন্ধের সঙ্গে সঙ্গে ছোট্ট কথাটি উচ্চারিত হয় মিতা রায়ের মুখ থেকে। শুড আই হেল্প ইউ? বলে পার্থ। ইফ ইউ প্লিজ। হোটেলের দরজার পেভমেন্টের সামনেই পার্কিংয়ে একটি ছোট্ট ও একটি বিরাট ফোর্ড কনসাল ও প্লামাউইথ গাড়ি পার্ক করা ছিল। সঙ্গের যুবক মনীষ ছোট গাড়িটায় গিয়ে উঠে বসতেই গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়ির জানালা পথে শূন্য হাতটি তুলে মনীষ একবার বললে, টাটা। মিতা রায়ের গাড়িতে কিন্তু কোনো ড্রাইভার ছিল না, ছিল একটি বাচ্চা নেপালি সাফার। সেই তাড়াতাড়ি নেমে গাড়ি দরজা খুলে দিল। পার্থের সাহায্যে মিতা রায় কোনো মতে সামনে ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসে ফিরে তাকালো পার্থর দিকে। হাউ ফার ইউ উড বি গোয়িং? মৃদু কণ্ঠে জবাব দেয় পার্থ। কালীঘাট। কাম অ্যালোন, আই উইল গিভ ইউ এ লিফট। মিতা বললে, না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি ট্রাম না পেলেও বাস পেয়ে যাব। কিন্তু আপনি কি ড্রাইভ করতে পারবেন? ড্যাশবোর্ডের সবুজ আলোটা সুইচ অন করার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠেছিল। সেই সবুজ আলোর দুটি মিতা রায়ের চোখে মুখে এসে পড়েছিল। সেই আলোতেই পার্থ দেখল মিতা রায়ের অস্ত্র প্রান্তে মৃদু হাসির অস্পষ্ট ইঙ্গিত। ডোন্ট ওয়ারি, কাম অ্যালং। গাড়ির ওপাশের দরজাটা খুলে দিল মিতা রায়। এবারে নিজের অজ্ঞাতেই যেন পার্থ পায়ে পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল মিতা রায়ের পাশেই ফ্রন্ট সিটে। গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি এবারে ছেড়ে দিল মিতা রায়। প্রায় নির্জন মেটাল বাঁধানো মধ্যরাত্রের রাস্তা। দামি গাড়ি 30 মাইল স্পিডে ছুটে চলেছে। গাড়ির খোলা জানলাপথে হাওয়ার সঙ্গে একটা মিষ্টি গন্ধ মেশামিশি হয়ে পার্থর ঘ্রাণেন্দ্রকে যেন মাতাল করে তোলে। কিন্তু আশ্চর্য, সাবধানতার সঙ্গে স্টিয়ারিং ধরে গাড়ি ড্রাইভ করছে মিতা রায়। ব্যবহারে কোনো মাদকতা, কোনো শৈথিল্যই নেই যেন। পথের দুপাশে এক চক্ষু বিদ্যুৎ বাতিগুলো গাড়ির গতিবেগের মুখে একের পর এক পিছিয়ে পড়ছে। আপনি কালীঘাটে থাকেন? সহসা মিতা রায়ের প্রশ্নে যেন চমকে ওঠে পার্থ। মৃদু কণ্ঠে বলে, কি নাম আপনার? পার্থপ্রতিম চৌধুরী। রিয়েলি? এ ড্রিমি সুইট নেম, নো ডাউট। তারপর আবার কিছুক্ষণ চুপচাপ। পাশ দিয়ে 50 মাইল স্পিডে একটা ট্যাক্সি ছুটে বের হয়ে গেল উল্টো মুখে। আবার প্রশ্ন, আপনিও বুঝি ডিনার খেতে গিয়েছিলেন? না, আমি ওখানে অর্কেস্ট্রায় ভায়োলিন বাজাই। ভায়োলিন? আই সি। আবার কিছুক্ষণ চুপচাপ। শুধু ওই ভায়োলিনই বাজান, না আরও কিছু করেন? না,
ওই ভায়োলিনই বাজায় শুধু। আপনি বিরক্ত হচ্ছেন না তো? না না, আবার কিছু সময় স্তব্ধতা, শুধু ইঞ্জিনের একটানা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। চড়কডাঙ্গায় মোড় বরাবর এসে আবার মিতারায় প্রশ্ন করে, বাড়িতে আপনার কে কে আছেন পার্থবাবু? আমি আর আমার মা। বউ নেই তাহলে? না, বিয়ে তো করিনি। লাকি গাই অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট। কোন দিকে যাব বলুন? এখানে নামিয়ে দিলেই আমি চলে যেতে পারবো। তা পারবেন জানি, কিন্তু আমারও তো কৃতজ্ঞতা বলে একটা বোধ আছে। কৃতজ্ঞতা? নিশ্চয়। আপনি আজ হোটেল থেকে বেরোবার সময় না সাহায্য করলে বিশ্রী একটা সিন কেস হতো নাকি? মৃদু হেসে মিতারায় কথাগুলো বললে তাকালো পার্থর মুখের দিকে। পার্থ কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। মিতা আবার বলে, ছি ছি, ভাবতেও আমার লজ্জা করছে। কিছু মনে করবেন না মিতা দেবী, একটা কথা বলবো? কি? মদ খায় কেন? এই তো কথাটা আমার জীবনে অত্যন্ত পুরনো হয়ে গিয়েছে মিস্টার চৌধুরী। তবে এটা ঠিক, আপনি বিশ্বাস করতে পারেন আজকের ব্যাপারটার জন্য মনীষ আর রঞ্জনী দায়ী। মনীষের ঘরে হঠাৎ বোতল ফুরিয়ে গেল, তখন ওরা বললে ওখানে যাবার জন্য। আমার কিন্তু ইচ্ছা ছিল না। তবে গেলেন কেন? গেলাম কেন তাই না বলেই হঠাৎ চমকে ওঠে মিতা। কিন্তু এ কি? এ যে বরাবর ব্রিজের কাছে চলে এলাম, এখানেই আমি নামব। কিন্তু আপনার গাড়ি ততক্ষণ থামিয়ে দিয়েছে মিতা। ওই যে সামনের ওই গলিটা দেখা যাচ্ছে, ওই গলির মধ্যে। কিন্তু পার্থ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই মিতাও নামে। চলুন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না না, তার আর প্রয়োজন হবে না। তা কি হয়? চলুন। সত্যি খুব কাছেই পার্থর বাড়ি। গলিতে ঢুকে দুখানা বাড়ির পরেই তৃতীয় বাড়িখানা। পার্থই বন্ধ দরজার কড়া ধীরে নাড়া দিল এবং বার দুই কড়া ধরে নাড়া দিতেই বন্ধ দরজা খুলে গেল ও একটা আলো জ্বলে উঠল। সামনেই দাঁড়িয়ে খোলা দরজার ওপরে 22-23 বছরের একটি তরুণী, সাধারণ একটি মিলের শাড়ি পরিধান, হাতে একগাছি করে সরু সোনার চুড়ি। ভিতরের আলোর খানিকটা সামনের রাস্তায় এসে পড়েছিল। সেই আলোতেই পার্থর পাশে দণ্ডায়মন অপরূপ শয্যায় সজ্জিতা মিতাকে দেখে তরুণী যেন সহসা থমকে দাঁড়ায়। আচ্ছা, আমি তাহলে আসি পার্থবাবু, নমস্কার। মিতার কথায় চমকে ফিরে তাকায় পার্থ তার দিকে এবং সে কিছু বলার আগেই মিতার পিছন ফিরে চলতে শুরু করে। মিতার পায়ের ফ্ল্যাট হিল শু চপ্পলটার শব্দ ধীরে ধীরে গলির মোড়ে অন্ধকারে মিলিয়ে গেল। তুমি এখনো জেগেছিলে অনু? পার্থর প্রশ্ন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে অনিতা। এত রাত হলো যে আজ ফিরতে আপনার পার্থবাবু? রাত? হ্যাঁ, একটু রাত হয়ে গেল। একই বাড়িতে আজ বছর 5 হলো আছে ওরা। পার্থ তার মাকে নিয়ে বাড়ির দোতলার 2.5খানা ঘর নিয়ে থাকে, আর নিচের 2খানা ঘর নিয়ে থাকে অনিতা, তার বৃদ্ধ দাদু অবিনাশ ঘোষাল ও অনিতার আরও ছোট 3টি বোন। সংসার অনিতাই চালায় তার আয়ে। বিএ পাশ করে কোনো এক স্কুলে টিচারি করে অনিতা। রোগা কালো, দেখতে অত্যন্ত সাদাসিধে অনিতার চেহারা। ইদানিং চাকুরির সুবিধার জন্য অনিতা বিটি পড়ছে। মাস 2 মধ্যেই পরীক্ষা। অনেক রাত অবধি জেগে তাই সে পড়াশোনা করে। আজও একাকী ঘরের এক কোণে টেবিল ল্যাম্পটি জেলে অনিতা বসে বসে পড়ছিল। কড়া নাড়ার শব্দ শুনেই নিঃশব্দে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়েছিল পার্থকে। রাত 11:30টার আগে কোনোদিনই পার্থ বড় একটা ফেরে না। আজ একটু দেরিই হয়ে গিয়েছিল, রাত 12টা। নিচে থাকে বলে বরাবরই অনিতাই পার্থকে রাত্রে দরজা খুলে দেয়। আগে আগে অবশ্যই পার্থর মা এসে রাত্রে দরজা খুলে দিতেন, কিন্তু অনিতা একদিন বলেছিল, আপনি কেন নিচে যান মাসিমা, আমিই তো রাত জেগে নিচে পড়ি, দরজা আমিই খুলে দেব এবার থেকে। পার্থর মা মিনময়ী অনিতার প্রস্তাবটা সানন্দী মেনে নিয়েছিলেন, কারণ একে বাতের রোগী, সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে বেশ কষ্টই হয়। তাছাড়া প্রথম রাত্রেই ওই সময়টা যা একটু ঘুম হয়, ঘুমটা ভেঙে গেলে ওই সময় আর রাত্রে যেন কিছুতেই ঘুম আসতে চায় না, বাকি রাতটুকু জেগেই কেটে যায়। তাই অনিতা যখন নিজে থেকেই বলেছিল, আমিই দরজাটা খুলে দেব, আপনাকে উঠতে হবে না, মিনময়ী মৃদু কণ্ঠে জবাব দিয়েছিলেন, তাই দিও মা। গত কয়েক মাস ধরে সেইভাবেই চলে আসছিল। পার্থ এসে দরজার কড়া নাড়লে অনিতাই গিয়ে দরজা খুলে দিত। অনিতা মুখে বলেছিল বটে,
অনেক রাত জেগে সে পড়াশোনা করে, রাত্রে পার্থকে দরজা খুলে দিতে কোনো অসুবিধাই নেই। কিন্তু সেই অনেক রাত্রে জাগরণটা যেন তার পার্থ ফিরে আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত। পার্থর পদশব্দটা উপরে উঠবার সিঁড়িতে মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই যেন দু চোখ ভরে তার ঘুম নেমে আসতো। সারাটা দিনের গুরু পরিশ্রমের ক্লান্তিটা যেন তার বিশেষ ওই মুহূর্তটি পার হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে একেবারে শয্যার ওপরে এলিয়ে দিত। ঘরের আলোটা নিভিয়ে অন্ধকারে শয্যার এক কোণে পরিচিত উপাদানটির ওপর মাথাটা রেখে চোখ বুজত অনিতা। সে রাত্রেও পার্থর পদশব্দ সিঁড়িতে মিলিয়ে যাবার পর অনিতা ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শয্যায় এসে গায়ে এলিয়ে দিল। কিন্তু অন্যান্য রাত্রের মতো সঙ্গে সঙ্গেই দু চোখের পাতায় ঘুম আসে না। গলির গ্যাসের আলোয় দরজার অনতি দূরে ক্ষণপূর্বে দেখা সেই অপূর্ব সুন্দর নারী মুখখানি থেকে থেকে অনিতার বোঝা চোখের সমস্ত অন্ধকার দৃষ্টিটা জুড়ে যেন কেবলই ভেসে উঠতে লাগল। ঘুম যেন ক্লান্ত দু চোখের পাতা থেকে কোথায় পালিয়ে গিয়েছে। এত রাত্রে কে এসেছিল ওই নারী পার্থকে তার বাড়ির দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে? এর পূর্বে তো কখনো অনিতা ওকে দেখেনি। গলির গ্যাসের আলোয় ক্ষণেকের জন্য দেখলেও অনিতা বুঝতে পেরেছিল অনিন্দ সুন্দর অপূর্ব সেই নারী মূর্তি। কিন্তু কে কে সে? সহসা মধ্যরাত্রি সেই স্তব্ধতা যেন করুণ একটি সুরের মূর্ছনায় সাড়া দিয়ে ওঠে। আশ্চর্য, এত রাত্রে পার্থ বেহালা বাজাচ্ছে। কখনো তো এমন হয় না। ফিরে আসবার পর রাত্রে কখনো তো আর সাড়া পাওয়া যায় না পার্থর। অন্ধকারেই ধীরে ধীরে একসময় অনিতা শয্যার ওপর উঠে বসল। পাশেই ছোট বোন নমিতা অপরে ঘুমোচ্ছে। ঘুমন্ত তার শ্বাস প্রশ্বাসের একটানা শব্দটা অন্ধকারে মৃদু অথচ স্পষ্ট শোনা যাচ্ছে। মাথার চুল খুলে গিয়েছিল। আর গোছে স্মৃতির হাতে চুলটা জড়িয়ে নিল অনিতা। নিঃশব্দে শয্যা থেকে উঠে দরজা খুলে বাহিরে এলো। এবারে আরও স্পষ্ট শোনা যাচ্ছে বেহালার সুর। ধারণা তার মিথ্যা নয়, পার্থই ওপরে বেহালা বাজাচ্ছে। সিঁড়ির ধাপগুলো একটার পর একটা অতিক্রম করে অনিতা ওপরে সরু অপ্রশস্ত বারান্দাটায় এসে দাঁড়ালো। মধ্যরাত্রে ক্ষীণ চাঁদের আলো বারান্দায় এসে লুটিয়ে পড়েছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এ সময় এত রাত্রে ওপরে আসাটা উচিত কি অনুচিত তাও যেন একটিবার মনে হয় না অনিতার। পার্থ ও তার মার সঙ্গে অনিতার তো কোনো আত্মীয়তাই নেই, সামান্য পরিচয় মাত্র। তাও একই বাড়িতে গত বছর দেড়েক ধরে ওপরে ও নিচের তলায় থাকার দরুন যেটুকু আলাপ পরিচয় বা হৃদ্যতা হয়েছে পরস্পরের মধ্যে, হঠাৎ যদি পার্থ চোখে পড়ে যায় সে, আর সে যদি জিজ্ঞাসা করে এত রাত্রে কী জন্য ওপরে এলে অনিতা, কি জবাব দেবে সে? সহসা একটা দুর্নিবার লজ্জা যেন অনিতার পা দুটো টেনে ধরে। তাড়াতাড়ি ফিরতে গিয়ে মৃদুচন্দ্রের আলোয় একটা দৃশ্য তার চোখে পড়ে। বারান্দার একেবারে শেষ প্রান্তে রেলিংয়ের ধার ঘেঁষে এদিকে পিছন ফিরে দাঁড়িয়ে পার্থ বেহালা বাজাচ্ছে। ফিরে দাঁড়িয়েও যেন পা বাড়াতে পারে না অনিতা। পার্থর কিন্তু কোনো দিকেই খেয়াল নেই, আপন মনে সে বেহালা বাজিয়ে চলেছে। রাত্রে কচ্চিৎ কখনো বেহালা বাজায় পার্থ, এবং বাজায় সে তার ঘরে বসেই। কখনো এমনি করে আজকে রাতের মতো এই বারান্দায় দাঁড়িয়ে তো কই অনিতা তাকে বেহালা বাজাতে শোনেনি। কতক্ষণ অমনি করে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিতা পার্থর বেহালা বাজানো শুনছিল মনে নেই। হঠাৎ এক সময় খেয়াল হতেই তাড়াতাড়ি যেন পালিয়ে নিচে চলে এসেছিল, এবং এসেই সোজা একেবারে নিজের শয্যার উপরে শুয়ে অন্ধকারে চোখ বুজেছিল। আর সেই রাত্রি প্রথম অনিতা বুঝতে পেরেছিল গত 1.5 বৎসরে কখন এক সময় তিল তিল করে পার্থকে ঘিরে তার বুকের মধ্যে ভালোবাসার মধু সঞ্চিত হয়ে উঠেছিল। অন্ধকারেই লজ্জায় যেন অনিতা নিজেকে শয্যার ভেতরে লীন করে দিতে চায়। প্রথমটায় এসেছিল লজ্জা, তারপরই অন্ধকারে দুটি মুদ্রিত চক্ষুর কোল বেয়ে নেমে আসে অশ্রুর ধারা। কেঁদে কেঁদেই সে রাত্রে বুঝি এক সময় ঘুমিয়ে পড়েছিল অনিতা। বালিগঞ্জ সার্কুলার রোডে প্রায় 14 কাঠার উপরে বাংলো প্যাটার্নের বাগান বাড়িটার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একেবারে পটিকোর নিচে এসে গাড়ি থামালো মিতা। নেপালি আয়া কাঞ্চি ইতিমধ্যে গাড়ির শব্দ পেয়ে নিচে এসে দরজা খুলে দিয়েছিল। 18-19 বছরে ভরন্ত যৌবন, হাসিখুশি পাহাড়ি মেয়েটি। এত রাত করলি মেম সাহেব? কাঞ্চি এগিয়ে এসে প্রশ্ন করে। কেন, তোর ঘুম পেয়েছে বুঝি খুব কাঞ্চি? না, কিন্তু এত রাত হলো কেন তোর আজ?
বাথরুমে স্নানের জল দে কাঞ্চি। এত রাত্রে স্নান করবি মেম সাহেব? মিতা কাঞ্চি শেষের প্রশ্নে কোনো জবাব না দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় তার নিজের শয়নঘরের দিকে চলে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। ব্লু রঙের ভারী দামি পর্দাটা তুলে মিতা রায় তার ঘরে গিয়ে প্রবেশ করল। ঘরের চারিদিকে ঐশ্বর্যের প্রাচুর্য যেন ছড়িয়ে রয়েছে। মেঝেতে পুরো দামি ইজিপসিয়ান কার্পেট, একধারে ডানলোপিনো নেভাজ সজ্জা, তার পাশে বার্মিটিকের কারুকার্য করা প্রমাণ আসছি লাগানো একটা বিরাট আলমারি। ঘরের মধ্যস্থানে সুদৃশ্য সোফা সেটিং। একটা সোফার ওপরে এসে গায়ে এলিয়ে বসে পড়ল মিতা রায়। আধুনিক চিত্রজগতে সর্বাপেক্ষা গ্ল্যামার গার্ল মিতা রায়। শুধু যৌবন আর রূপই নয়, অভিনয় কলাতেও অসাধারণ নৈপুণ্য। প্রথম কন্ট্রাক্ট মাসে 500 টাকা থেকে আজ তাই মাত্র 5 বৎসরের চিত্রজগতে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর আসনটা সে দখল করে নিয়েছে। 40 থেকে 50 হাজারের নিচে সে আজ আর কোনো ছবিতে কন্ট্রাক্ট করে না। চিত্রমোদীরা জনসাধারণ আজ মিতা রায় বলতে পাগল। সবার মুখেই কেবল একটি নাম, মিতা 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 রায়। কাগজে কাগজে তার অসংখ্য ভঙ্গির অসংখ্য ছবি। কখন সে কোথায় যায়, প্রেস ফটোগ্রাফারের দল যেন মুখিয়ে আছে। ক্লিক ক্লিক ক্লিক, অমনি ফটো উঠে যাচ্ছে। নেশাটা ঝিমিয়ে আসছিল। সহসা পাশেই টিপয়ের ওপরে ফোনটা বেজে উঠল। কিরিং কিরিং কিরিং। অলস শিথিল ভঙ্গিতে হাত বাড়িয়ে মিতা রায় ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো, কে মিতা? কে স্যান্টি? ওপাশ থেকে পুরুষ কণ্ঠে জবাব এলো, হ্যাঁ। কিন্তু তোমার ব্যাপার কি বলো তো মিতা? কিন্তু তোমারই বা ব্যাপার কি এত রাত্রে? এত রাত্রে মানে? ঘরে ঘড়ি থাকলে চেয়ে দেখো, মাত্র তো 1:45। 1:45 কি সন্ধ্যা? তা নয়। তবে সেই সন্ধ্যা থেকে এতক্ষণ কোথায় ছিলে? একটু বেরিয়েছিলাম। স্যান্টি বোস অর্থাৎ সনৎ বোস, বর্তমান অভিজাত সোসাইটির অন্যতম খেয়ালি ধনীপুত্র। কিছুকাল আগে বাপের মৃত্যু হয়েছে এবং বাপের মৃত্যুতে বিরাট সম্পত্তি এসেছে সনতের হাতে। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স ও বিজনেস নিয়ে প্রায় কোটি টাকার সম্পত্তি। বাইরের টাইম সনতের চিরদিনই ছিল। তবে বাপ যতদিন বেঁচে ছিল খানিকটা চোখের পর্দা ছিল। তারপর বাপের মৃত্যুর সঙ্গে সঙ্গে পর্দাটা গিয়েছে উড়ে। তাই সনত কুমার আজ সিনেমা অভিনেত্রীদের মহলে স্যান্টি নামে হয়েছে পরিচিত। প্রতি মাসে নতুন নতুন গাড়ি, প্লিমাউথ, স্টুডি কমান্ডার, প্রেসিডেন্ট, বুইক, মাস্টার বুইক, প্যান্টের ব্যাক পকেটে সর্বদা 100 টাকার নোটের তারা। হাঁটা চলা, কথাবার্তা, চাউনি, হাসি, সব কিছুতেই একটা প্রিন্সেস স্টাইল যেন। কিন্তু এত রাত্রে কোথা থেকে ফোন করছো? মিতা আবার প্রশ্ন করে। কেন, বাড়ি থেকে? নিশ্চয়ই শোবার ঘর থেকে নয়। হলেই বা ক্ষতি কি? ঘরে বউ নেই বুঝি? আছে, তবে আজকাল তো সে নিচের তলাতেই শোয়। তাই নাকি? আহা বেচারি, ঠাট্টা করছো? না, ঠাট্টা নয়, কিন্তু আমার ভীষণ ঘুম আসছে। সো গুড নাইট। দ্বিতীয় আর প্রশ্নে অবকাশ না দিয়ে মিতা রিসিভারটা নামিয়ে রাখল। কিন্তু অত রাত্রে স্নান করে শয্যায় শুয়ে ঘুম আসে না মিতার চোখে। ঘুরে ফিরে একটি মুখই কেবল মনে পড়ে, পার্থপ্রতিম চৌধুরী। চমৎকার কবিত্ব ভরা নামটি। আচ্ছা, হঠাৎ সে পার্থকে লিফটই বা তার বাড়ি পর্যন্ত দিতে গেল কেন? কোথায়, কোন রেস্তোরাঁ, হোটেলে, অর্কেস্ট্রাতে ভায়োলিন বাজায় লোকটা? কী বা পরিচয় তার? কিন্তু চিনতে পেরেছে কি মিতাকে সে? নিশ্চয়ই পেরেছে। আজ মিতাকে চেনে না কে? পাবলিসিটির দৌলতে আজ তাকে চিনতে কারই বা কষ্ট হতে পারে? গত 2 সপ্তাহ ধরে তার আগামী ছবি রাত হলো অনেকের বিচিত্র রঙিন সব পোস্টারে পোস্টারে সারা কলকাতা শহরটাই তো ছেয়ে গিয়েছে। তবে পার্থই বা তাকে চিনতে পারবে না কেন? নিশ্চয়ই পেরেছে। এখন কি করছে ভদ্রলোক? নিশ্চয়ই ঘুম নেই চোখে। মনে মনে তার মুখখানাই ভাবছে। ভারী হাসি পায় হঠাৎ মিতা রায়ে। বেচারি পার্থপ্রতিম চৌধুরী। কিন্তু সে নিজেই বা এখনো ভুলতে পারছে না কেন সেই মুখটা? কেনই বা এই বিনিদ্র রজনীর নিঃসঙ্গ স্তব্ধ মুহূর্ত থেকে থেকে সেই মুখখানায় মনে করবার চেষ্টা করছে বারবার? কেন কেন? গাড়ি চালাতে চালাতে
নেশা ভরা চোখে প্রথম গাড়ির ড্যাশবোর্ডের আলোয় পার্শ্বে উপবিষ্ট পার্থর মুখের দিকে তাকালেও মিতা যেন সহসাই কেমন চমকে উঠেছিল। অনেক অনেক দিনকার একটা হারানো অস্পষ্ট মুখ যেন আশ্চর্যভাবে ওই পার্শ্বে উপবিষ্ট পার্থর মুখের ভেতর দিয়ে উঁকি দিচ্ছিল। তবু কিন্তু ভালো করে তাকাতে পারেনি মিতা পার্থর মুখের দিকে সে সময়। নেশার টানে চোখের পাতা দুটো যেন ভারী হয়ে নিচের দিকে ঝুলে আসছিল। অন্ধকারে সেই মুখটাই নতুন করে যেন স্পষ্ট হয়ে উঠেছে মনের পাতায় এখন। অস্পষ্ট, ঝাপসা, অথচ চেনা চেনা। আবার আপন মনেই হেসে ফেলে মিতা। সে পাগল হয়ে গেল নাকি? একটা আধটা বছর তো নয়। মনে মনে গণনা করে দেখে মিতা। দীর্ঘ 9 বছর ইতিমধ্যে কখন মিতার জীবনে তারপর পার হয়ে গিয়েছে। 9টা বছর। তখন সে মিতা রায় নয়, মিনতি। মার মুখের দিকে চেয়ে মিনতির সেদিন কোনো রকম প্রশ্ন করতে সাহসই হয়নি। গভীর রাত্রে মার সঙ্গে বের হয়ে দীর্ঘ 2 মাইল মেঠো পথ ভেঙে এসে মধ্যরাত্রি কলকাতাগামী ট্রেন ভেবে উল্টোমুখী ট্রেনটায় তারা উঠে পড়েছিল। আর একটু হলেই ট্রেনটা তারা ফেল করেছিল আর কি। স্টেশনে পৌঁছে দেখে ট্রেনটা এসে গিয়েছে। কোনো মতে ছুটে গিয়ে ট্রেনে উঠেছিল মিনতি মার হাত ধরে। সামনেই কি একটা যোগের স্নান। কি প্রচণ্ড ভিড় না ছিল সেদিন গাড়িতে। ঠিক উল্টোমুখী ট্রেনে যে তারা উঠেছে ভোরটা ভাঙতে কিন্তু বেশি দেরি হয়নি। যাত্রীদের কথাবার্তা শুনেই তারা বুঝতে পেরেছিল কলকাতা ট্রেনে না উঠে তারা পশ্চিমী ট্রেনে উঠে বসেছে। গাড়ির মধ্যে গাদাগাদি করে যাত্রীরা চলেছে সব প্রয়াগে কুম্ভ স্নানে। বছর 9 বয়স মাত্র মিনতির। রোগা ডিগডিগে চেহারা, পরিধানে সাধারণ একটা জামা আর শাড়ি, গায়ে একটা ছেঁড়া আলোয়ান। শীতের রাত। গাড়ির খোলা জানলা পথে ঠান্ডা হিমকণাবাহী মাঘের হাওয়া আসছে। সে কি কাঁপুনি। 2 হাতে মাকে জড়িয়ে একপাশে কোনো মতে দাঁড়িয়েছিল সেদিনকার সেই গেও মেয়ে মিনতি। শীত করছে মিনু? হ্যাঁ মা, কিন্তু তাড়াতাড়ি যে ভোর ট্রেনে উঠে বসলাম, এখন কি করি বলতো? এতক্ষণে কোনো মতে সাহস সঞ্চয় করে ভীরু কণ্ঠে মাকে প্রশ্ন করে মিনতি। কোথায় যাচ্ছি মা আমরা? ভেবেছিলাম তো হুগলিতে তোর মামারা ওখানেই যাব, কিন্তু এ ট্রেন যে পশ্চিম যাচ্ছে, তাহলে এখন কি হবে মা? উঠেই যখন পড়েছি প্রয়াগেই এখন যাব। প্রয়াগে স্নান করে তারপর হুগলি যাব। মা মলিনা তখন প্রায় মনস্থির করে ফেলেছে। মামার বাড়িতেই কি এবার থেকে আমরা থাকবো মা? ভীরু কণ্ঠে আবার প্রশ্ন করে মিনতি। হ্যাঁ, আর ওখানে নয়। মার কথায় বালিকা মিনতি যেন স্বস্তি বোধ করে অনেকখানি। যে বাড়ি ছেড়ে এই মধ্যরাত্রে তারা একটু আগে চলে এসেছে, সেই বাড়িতে আর তারা ফিরবে না শুনে মিনতি সত্যিই যেন স্বস্তি বোধ করে। বাড়ি তো নয়, যেন একটা কয়েদখানা। দিবারাত্রি খালি কথায় কথায় শাসন, বকুনি, প্রহার আর অনাহা। সর্বদা সংকোচ আর ভয়ে ভয়ে আত্মগোপন করে থাকা। মিথ্যে নয়, মিনতির যখন মাত্র 3 বছর বয়স, সেই সময় মলিনার স্বামী কলকাতায় মোটর চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা যান এবং স্বামী সরুণের মৃত্যুর পর হতেই শ্বশুরবাড়িতে পরে দীর্ঘ 6টা বছর তার প্রতিটি দিনরাত্রির ইতিহাস শুধু অশেষ লাঞ্ছনা ও গোপন অশ্রুতে ভেজা। বারবার মলিনার মন বিদ্রোহী হয়ে উঠেছে, তবু সে একমাত্র ওই মেয়েটার মুখের দিকে চেয়ে সব সহ্য করেছে। ভাই রমেন্দ্র বহুবার মলিনাকে লিখেছে, তুই তোর মেয়েকে নিয়ে চলে আয় মলি, তোর গরিব দাদার যদি 2 মুঠো অন্ন জোটে তোদেরও জুটবে। কিন্তু তবু যায়নি মলিনা। যতই অসম্মান বা লাঞ্ছনা হোক, এ তার শ্বশুর ঘর, শ্বশুরের ভিটে। যদি তার কোনো দাবি কোথাও থাকে এ সংসারে, তবে একমাত্র ওই ভিটেতেই। কিন্তু শেষ পর্যন্ত মনের সেই সান্ত্বনাটুকু আর রাখতে পারল না মলিনা। মলিনার স্বামীর সম্পত্তির অংশটা যখন ছোট দেওয়া লিখে দেবার জন্য বারংবার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে ক্রুদ্ধ আক্রোশে মলিনা চুলের মুঠি ধরে কুৎসিত ভাষায় গালাগাল দিল সে রাত্রে, মলিনা আর সহ্য করতে পারল না। গভীর রাত্রে সেই দিনই ঘুমন্ত মেয়েকে টেনে তুলে নিয়ে দীর্ঘ 11 বছর পরে যে শ্বশুরের ভিটে সে এত লাঞ্ছনা ও গঞ্জনাতেও ছাড়েনি, সেই শ্বশুরের ভিটেই ছেড়ে অন্ধকারে মাঠের পথ ধরল। রাত্রির অন্ধকারে ট্রেনটা ছুটে চলেছে। কামরা ভর্তি নানা বয়সী যাত্রীর দল গাড়ির দোলুনিতে এ ওর গায়ের ওপর পড়ে চোখ বুজেছে। চারিদিকে মানুষ, বোচকা, পোটলা পুটলি, তিল ধারণের স্থানও নেই।
মলিনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনতি ঘুমোচ্ছে। ছিল না কেবল ঘুম, অতগুলো যাত্রীর মধ্যে একমাত্র মলিনার চোখে ঘুম তো নেই, চোখ দুটো যেন জ্বলছে। আঁচলে যা সম্বল আছে প্রয়াগ পর্যন্ত গিয়েও আবার ফিরে যেতে পারবে মলিনা হুগলিতে। কেবল প্রয়াগে নেমেই দাদাকে সব জানিয়ে একটা চিঠি দিতে হবে। কিন্তু প্রয়াগে কোথায় গিয়ে উঠবে মলিনা, সেই চিন্তাটাই যেন মনের মধ্যে বড় হয়ে দেখা দেয়। তাই 22 বছরের জীবনে একা একা এই প্রথম তার বাহিরের পৃথিবীতে পদার্পণ। কোনো রাস্তা, কোনো ঠিকানাই তো সে জানে না, চেনে না বাহিরের কাউকে। কিন্তু পরক্ষণে আবার মনে হয় এত ভয় বা কিসে? যাদের এ দুনিয়ায় কেউ নেই তাদের ভগবানই আছেন। সাহস হারালে চলবে না। পরের দিন সন্ধ্যার দিকে এলাহাবাদ স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন। যাত্রীদের সঙ্গেই মলিনা মেয়ের হাতটা শক্ত করে চেপে ধরে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামল। ট্রেনের যাত্রীদের মধ্যে এক প্রৌঢ়া বিধবা মহিলার সঙ্গে আলাপ হয়েছিল মলিনার। তারই সঙ্গে সঙ্গে সে গেট দিয়ে স্টেশন থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াল। সম্পূর্ণ অপরিচিত সফর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারিদিকে সব বিদ্যুৎবাতি জ্বলে উঠেছে। ট্রেনের সহযাত্রিনী নবপরিচিতা সর্বাণী দেবীর পরিচিত এক ধর্মশালায় গিয়ে মলিনা মেয়েকে নিয়ে উঠল তার অনুরোধে। হাজার হাজার পুণ্যলোভী নরনারীর ভিড়ে সেবারে শহরে যেন তিল ধারণের স্থানও নেই। পরের দিন স্নানযোগ। মিনতিকে নিয়ে যাবে না মলিনা স্নান করতে, মিনতিও ছাড়বে না, কিন্তু সে যাবেই। তুই কোথায় যাবি হতভাগী ওই ভিড়ের মধ্যে? না, আমি যাব। মিনতি কাঁদতে থাকি। শেষ পর্যন্ত নেহাত অনিচ্ছা সত্ত্বেও মলিনা মেয়েকে নিয়ে সহ স্নান যাত্রীদের সঙ্গে গঙ্গার ঘাটে চলল। মানুষ, মানুষ আর মানুষ। অত মানুষের ভিড় দেখে গায়ের মেয়ে মিনতির বুকটা যেন কেমন একটা ভয়ে কেঁপে ওঠে। বিন্দু বিন্দু কপালে ঘাম জমে ওঠে। শক্ত করে মার হাতটা চেপে ধরে সে। দম বন্ধ হয়ে আসছে। ক্রমশ মাথাটা ঝিমঝিম করে মিনতি। ঠিক যেন আগের মতো আর সব ঠাউর করা যাচ্ছে না আশেপাশের কিছুই। তারপরে মিনতির স্পষ্ট মনে পড়ে বহু কণ্ঠে একটা চিৎকার শুনেছিল, নাঙ্গা সাধুর প্রশাসন আসছে, হাতির প্রশাসন আসছে। এবং তারপরই চারিদিক থেকে একটা প্রচণ্ড ভিড়ের এলোমেলো চাপ। আর সেই চাপে বিরাট জনস্রোতটা চারপাশ থেকে চাপ খেয়ে খেয়ে কেমন যেন দুমড়ে ভেঙে এদিক ওদিক হেলে ছড়িয়ে পড়ে নদীর ঢেউয়ের মতো। বহু কণ্ঠের একটা চিৎকার, হাতি হাতি, ঢং 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 ঢং, অনেকগুলো ঘণ্টার আওয়াজ। বিরাট কালো একটা মেঘ যেন, আর সেই মেঘের ভেতর থেকে আসছে একটা বিরাট ঘণ্টার ধ্বনি, ঢং ঢং ঢং। তারপর তারপর সব যেন কেমন অস্পষ্ট ঝাপসা। বিরাট একটা ঘন কুয়াশা চারিদিকে, আর সেই কুয়াশার মধ্যে সে যেন তলিয়ে যাচ্ছে ক্রমশ, একটু একটু করে। খুব ছোটবেলাতে একবার একা একা স্নান করতে গিয়ে গায়ের পুকুরে গভীর জলের মধ্যে হঠাৎ পড়ে গিয়েছিল মিনতি। আর সেদিনকার সেই দুঃসহ শ্বাসকষ্টটার মতোই একটা শ্বাসকষ্ট যেন ওই মুহূর্তে বুকটাকে চেপে ধরে মিনতির। কেবল কানে আসছিল একটা অস্পষ্ট এলোমেলো ঢং 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 শব্দ, এবং সেই শব্দটা অনেকক্ষণ ধরে যেন বেজেছিল। তারপর সেটাও মিলিয়ে গিয়েছিল। মিনতি অনেক দিন ভাববার চেষ্টা করেছে তারপর কি হলো। জ্ঞান হবার পর একটি সুসজ্জিত কক্ষে চমৎকার একটি বিছানায় শুয়ে শুয়ে ভেবেছে আর আশ্চর্য হয়ে গিয়েছে ওখানে সে কেমন করে এলো। এমন নরম বিছানায় তো জীবনে কখনো সে ঘুমায়নি। চারিদিকে ঘরের দেয়ালগুলো কি সাদা, মাথার উপরে বনমন করে কিয়ে ওটা ঘুরছে। ভয়ে ভয়ে আবার মিনতি চোখ বুজেছে। মনের ভাবনাগুলো যেন কেমন শিথিল, এলোমেলো, অস্পষ্ট, ধোঁয়াটে। কেমন দেখছেন আজ ডাক্তারবাবু? শোনা গেল একটি মিষ্টি নারী কণ্ঠ। আর ভয় নেই, পুরুষ কণ্ঠে জবাব এলো, এবারে সেরে উঠবে। সত্যি তারপর সেরে উঠেছিল মিনতি একটু একটু করে। কিন্তু এ কোথায় এলো সে? সর্বদা যিনি তদারক করে তিনি ভারিক্কি গোজের একটি মহিলা। গা ভর্তি গহনা, কপালে মস্ত সিঁদুরের টিপ, চওড়া পাড় শাড়ি পরিধানে। এককালে মহিলা হয়তো দেখতে সুন্দরই ছিল, কিন্তু এখন মেদবাহুল্যের সে সৌন্দর্যের কিছুই আর অবশিষ্ট নেই যেন। আমার মা কোথায়? তোমার মা? হ্যাঁ, কেন চিনতে পারছো না? আমিই তো তোমার মা। তুমি আমার মা? হ্যাঁ, আমিই তো তোমার মা। না, তুমি তো আমার মা নও। ভালো করে চেয়ে দেখো,
আমিই তোমার মা। না, তুমি আমার মা নও। তারপর একটু থেমে মিনতি বলে, বলো না আমার মা কোথায়? পাশের ঘর থেকে ওই সময় ভারী পুরুষ কণ্ঠের একটি ডাক শোনা গেল, সরোজ, এ ঘরে একবার এসো। ভদ্রমহিলা পাশের ঘরে চলে গেলেন। তখনও বুঝতে পারেনি মিনতি এই জীবনে আর সে তার মার দেখা পাবে না। মা তার জীবন থেকে চিরদিনের মতোই হারিয়ে গিয়েছে। তারপরও অনেকবার শুধিয়েছে মিনতি সেই মহিলাকে তার মার সম্পর্কে, কিন্তু সেই একই জবাব পেয়েছে তার কাছ থেকে, তিনিই তার মা। এবং তারপর যেদিন তারা কলকাতায় চলে আসে, সকলের অজ্ঞাতে সে বাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জানত না মিনতি যে দরজায় দারোয়ান রয়েছে, সতর্ক দৃষ্টি মেলে। দারোয়ান তাকে দরজা দিয়ে বের হয়ে যাবার চেষ্টা করতেই জিজ্ঞাসা করেছিল পথ আগলে, কাহা যাওগে খোকি? দারোয়ানের সেই বিরাট চেহারা, বিরাট বউ, ইয়া গালপাট্টা, মাথায় পাকড়ি, হাতে লাঠি দেখে ভয়ে পিছিয়ে এসেছিল মিনতি। ঠিক সেই সময় সেই মহিলা গাড়ি করে এসে নামলেন দরজার সামনে, চাকরের মাথায় এক গাদা বাক্স নিয়ে। দারোয়ান মনিবকে দেখে বলে, খোকি বাহার যাতে থে মাইজি? সে কি রে বোকা মেয়ে, আয় চল, উপরে চল, দেখবি চল তোর জন্য কত জামা কাপড় খেলনা এনেছি। রাশিকৃত রং বেরঙের জামা কাপড়, কত খেলনা, সব চারপাশে মিনতির ছড়িয়ে দিলেন মহিলা। নাও, সব তোমার। বিহ্বল হয়ে তাকিয়ে থাকে মিনতি। জ্ঞান হওয়া অবধি যে জেনেছে শুধু অভাব, দারিদ্র, পেয়েছে শুধু লাঞ্ছনা ও অবহেলা। চিরদিন ছেঁড়া জামা কাপড় পরে যার কেটেছে, সে যেন বিহ্বল হয়ে যায় ওইসব দেখে, বিশ্বাস হতে চায় না। ভয়ে ভয়ে তাকায় মহিলার মুখের দিকে, চোখে জল এসে যায়। ছলো ছলো চোখে আবার বলে, মার কাছে যাব আমি। মার কাছে যাবি? মা কি তোর বেঁচে আছে রে বোকা মেয়ে? মার কাছে যাব? তোর মা তো সেই দিন মেলায় হাতে পায়ের চাপে মরে গেছে। আজ থেকে আমিই তোর মা, তোকে কত জিনিস দেব, কত ভালোবাসবো। ওই দিনই রাত্রে মিনতি ওদের সঙ্গে কলকাতায় চলে এলো। মস্ত বড় একটা বাড়িতে এসে ওরা উঠল। দোতলা বাড়িটা, অনেকগুলো ঘর, নানা বয়সে কত যে মেয়ে বাড়িটায় ভর্তি। উপরের তলায় যে চারখানা ঘর নিয়ে মিনতি ওই মহিলার সঙ্গে থাকতো, সেখানে কিন্তু কেউ কখনো আসতো না, একমাত্র রথিনবাবু ছাড়া। ওই বাড়িতেই মিনতির জীবনে আরও 4টে বছর কেটে যায়। মহিলার নাম ছিল সরোজিনী। কি ভালোই তিনি বাঁচতেন মিনতিকে। তার জন্য পড়ার মাস্টার, গানের মাস্টার, নাচের মাস্টার সব নিযুক্ত করেছিল সরোজিনী। নিত্য নতুন শাড়ি, নিত্য নতুন প্রসাধন, নিত্য নতুন গহনা। দেখতে দেখতে মিনতির চেহারাটা যেন ফিরে গিয়েছিল। সেই সঙ্গে ক্রমশ মিনতি তার মার কথাও বুঝি ভুলে গিয়েছিল। আর ভুলবেই বা না কেন? মার স্মৃতির সঙ্গে একমাত্র মায়ের স্নেহটুকু বাদ দিলে জড়িয়েছিল তো কেবল শুধু দুঃখ, বেদনা, অভাব আর লাঞ্ছনা, ভয়, সংকোচ আর আত্মবিলুপ্তি। বালিকা মনের কল্পনা প্রতিপদে কেবল তো ব্যাহতই হয়েছে সেদিন। একমাত্র মায়ের স্নেহ ছাড়া কী বা সে আর পেয়েছে শৈশবের দিনগুলিতে? একটু একটু করে তাই মিনতি সরোজিনীকেই বুঝি ভালোবাসতে শুরু করেছিল। চতুরা সরোজিনীও তাকে ঐশ্বর্য প্রাচুর্যে প্রলোভন দিয়ে যেন অক্টোপাসের মতোই ক্রমশ আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিলেন। এবং নিজেই মিনতি ভুলে গিয়েছিল ইতিমধ্যে কখন একসময় সে সরোজিনীকে মা বলে ডাকতে শুরু করে দিয়েছে। আশ্চর্য লাগত সরোজিনীকে মিনতি, যেমন গম্ভীর প্রকৃতির তেমন রাশভারী। সরোজিনীকে মিনতি বড় একটা বাড়ি থেকে কখনো বের হতে দেখেনি। মধ্যে মধ্যে বিকালে বা সকালে কেবল সরোজিনী যা নিচে যেতেন। নিচের তলায় সরোজিনী কখনো মিনতিকে যেতে দেননি। শুধু নিচের তলায় কেন, বাড়ির বাহিরে বড় একটা কখনো যেতে দেননি সরোজিনী মিনতিকে। কেবল কচ্ছিৎ কখনো সঙ্গে করে রাতের শোতে সিনেমায় নিয়ে যেতেন। সেই সময় মিনতি যেন তার ক্ষুধার্ত দৃষ্টি দিয়ে বিচিত্র কলকাতা শহরটাকে গিলে খাবার চেষ্টা করত। কত মানুষজন, গাড়ি ঘোড়া, ট্রাম, বাস, মোটর, বিরাট বিরাট সব অট্টালিকা দেখে দেখে যেন মিনতির আশ মিটত না। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নয়, কেবল অবাক বিস্ময় চারিদিকে চেয়ে চেয়ে দেখত মিনতি। জীবনের সে যেন কয়েকটি বিচিত্র বিস্ময়কর মুহূর্ত। এমনি করেই দেখতে দেখতে মিনতির জীবনে দীর্ঘ 4টি বছর সরোজিনীর আশ্রয়ে কেটে গেল। বালিকা মিনতি হলো কিশোরী। সেই সময়ে একদিন দ্বীপ প্রহরে নিজের ঘরে বসে কি একটা বই পড়ছে,
এমন সময় পাশের ঘর থেকে সরোজিনী ও রতিনবাবুর কয়েকটা কথাবার্তার আওয়াজ তার কানে আসতেই সহসা যেন পাথর হয়ে যায়। রতিনবাবু লোকটিকে মধ্যে মধ্যে ওই বাড়িতে দেখা যেত। মধ্যবয়সী, দেখতেও বেশ সুশ্রী, মাথার সামনের দিকটায় চকচকে একটি টাক, কোটারাগত ছোট ছোট চক্ষু, ফরাসডাঙ্গা বা শান্তিপুরে মিহি কোচানো ধুতি পরিধানে ও গায়ে আদ্যি গিলে করা পাঞ্জাবি, পায়ে চকমকে পামশু। রতিনবাবুর সঙ্গে সরোজিনীর যে ঠিক কী সম্পর্ক সেটা মিনতি কোনোদিনই আবিষ্কার করতে পারেনি। তবে সরোজিনী ও রতিনবাবুর মধ্যে যে একটা বেশ হৃদ্যতা আছে সেটা কিন্তু মিনতি বুঝতে পারত। রতিনবাবু সরোজিনীকে সরোজ বলে ডাকত এবং সে এলে দুজনে সরোজিনীর ঘরে বসে অনেকক্ষণ কী সব কথাবার্তা হতো। সরোজিনীর কথাটা হঠাৎ মিনতির কানে এলো। সরোজিনী বলছিল, তুমি খেপেছ রতিন? 10,000 নগদ সেলামির একটি আতলা কমেও আমি মিনুকে কারো হাতে তুলে দেব না। রতিন বলল, কিন্তু রামদাস গোয়েঙ্কার প্রস্তাবটা আর একবার তুমি ভেবে দেখলে পারতে সরোজ। সরোজিনী আবার বলল, খুব ভেবেছি। মেলা থেকে ওকে 4 বছর আগে যখন আমি কুড়িয়ে পাই তখনই বুঝেছিলাম ও ফুল অনেক দামে বিকবে। চেয়ে দেখেছ আজকাল কি চেহারার খোলতাই হয়েছে। ওর রূপ দেখে মেয়ে মানুষ আমারই মধ্যে মধ্যে মাথা ঘুরে যায়। তা রথিন আবার বলল, আহা, সেজন্যই তো রামদাস দূর থেকে সেদিন ওকে সিনেমায় দেখে অবধি পাগল হয়ে গেছে। সরোজিনী বলছে, পাগল? মাইরি বলছো? তাহলে মালটি কেমন খাইয়ে পড়িয়ে তৈরি করেছি বলো? রথিন আবার বলল, তা করেছো বই কি, নইলে আর দাম পাবে কেন? সরোজিনী আবার বলল, তাই তো ঠিক করেছি চড়া দামে এমন কারো হাতে ওকে তুলে দেব যাতে করে ও চিরদিনের মতো রাজরানী হয়ে থাকে আর আমারও বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কেটে যায়। নিচের চুনোপুটি নিয়ে ব্যবসা করতে আর ভালো লাগে না। রথিন বলল, তা রামদাসের হাতে ওকে তুলে দিলে সে আশা তোমার সফল হবে, দেখে নিও। পাশের ঘরে রথিন ও সরোজিনীর প্রত্যেকটি কথা যেন তার মাথায় মুগুরের আঘাত আনছিল। ঝিমঝিম করে মিনতির মাথাটা। এসব সে কে শুনছে? ইদানিং নিচের তলার মেয়েদের গোপনে গোপনে কিছু হাবভাব দেখে আবছা যে সন্দেহটা কাটার মতো মিনতির মনের মধ্যে খচখচ করে বিনছিল সেটা যেন আজ স্পষ্ট হয়ে ওঠে। সরোজিনী তাহলে তাকে এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করছে এত ভালোবাসা এত যত্ন প্রাচুর্য দিয়ে তার সর্বনাশ করবার জন্যই? নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চায় মিনতি। যত ব্যাপারটা চিন্তা করে তলিয়ে বোঝবার চেষ্টা করে মিনতি, ততই যেন কঠিন একটা প্রতিজ্ঞায় তার দেহটা ইস্পাতের মতোই শক্ত রিজু হয়ে যায়। উঠে দাঁড়ায় মিনতি এবং সহসাই দেওয়ালে প্রলম্বিত প্রমাণ আরসির মসৃণ গাত্রে তার নিজের প্রতিফলিত চেহারার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। মসৃণ আরসির গায়ে তার পূর্ণ অবয়বের প্রতিচ্ছায়া পড়েছে। মিনতি যেন সেই দিনই সেই মুহূর্তে প্রথম আবিষ্কার করে দেহের তটে রূপ যেন আরও উতলে উঠেছে, সাগর জলে পূর্ণিমা চাঁদের আলোর মতোই। এই অনন্দনীয় রূপ তার কামার্ত কতগুলো পুরুষের নিরস্ত্র নখরে ছিন্ন ভিন্ন হবে? না না, কিছুতেই না। আজকের মতো এখানেই শেষ হলো নিহারঞ্জন গুপ্তর লেখা বকুল গন্ধে বন্যা এলো উপন্যাসটির প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।